নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ডার্বি শেষ পর্যন্ত 0-0 গোলে ড্র হলেও ইস্ট বেঙ্গল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলে গেল সুপার কাপের সেমিফাইনালে। মোহনবাগানকে কিন্তু খালি হাতেই গোয়া থেকে ফিরতে হচ্ছে। তো গ্রুপ চ্যাম্পিয়ন করে কিন্তু অস্কার ব্রুজন বেশ কিছু বড় বার্তা দিয়েছে। হোসে মলিনা কিন্তু এবার মোহনবাগানের দল গঠনের যে পর্দা ফাঁস করে দিল, যে কীরকমভাবে দল গঠন হয় সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু হোসে মলিনা ম্যানেজমেন্টের ঘাড়ে চাপালো। পরের ডার্বিতে কিন্তু আর হোসে মলিনা ভার্সেস অস্কার দেখার সম্ভাবনা অনেকটাই কমলো। সেখানে কে আসতে পারে সেই নিয়ে কথা বলবো, তার সাথে সাথে ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলতেই হবে, বেশ কিছু প্লেয়ারকে নিয়ে, তাদের চুক্তি নিয়ে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। একটু অন্যরকম ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি হোসে মলিনাকে নিয়ে, তো মলিনা সে কিন্তু বড় সড়ো এবার বার্তা দিল। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেটা মলিনা জানিয়েছে, সব দল আমাদের হারাতে চায়, ইস্ট বেঙ্গল হারাতে চায়, এফসি গোয়া হারাতে চায়, মুম্বাই সিটি এফসি হারাতে চায়। প্রতিপক্ষ দলগুলো নিজেদের আরও উন্নত করেছে, আমরা এখনও সেইভাবে উন্নতি করতে পারছি না, এটাই ব্যর্থতা। গত মরশুমে ইস্ট বেঙ্গলের থেকে এই মরশুমের ইস্ট বেঙ্গল কিন্তু অনেক উন্নত, অনেক গতিশীল, অনেক শক্তিশালী, সেটা কিন্তু হোসে মলিনা স্বীকার করে নিয়েছে। তো হোসে মলিনা কিন্তু বেশ কিছু বার্তা দিয়েছে দল গঠন নিয়ে। তিনি কিন্তু যেটা জানিয়েছেন যে আমি কখনোই চাপ অনুভব করি না, আমি সবসময় সব পরিস্থিতিতে মানিয়ে নিতে জানি, এটা কিন্তু হোসে মলিনা বলেছে। কিন্তু হোসে মলিনা সে নিজেও বুঝতে পারছে যথেষ্ট চাপের মধ্যে পড়ে গেছে। তো সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেটা জানিয়েছে, আমি একজন বিদেশি সেন্ট্রাল মিডফিল্ডার সই করাতে চেয়েছিলাম, যে সেই পজিশনে খেলাটা নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু আমি সেই প্লেয়ারকে সই করাতে পারিনি। ফুটবলার আমি সই করাই না, আমি এটা ঠিক করি, আমি আমার মতামত দিই, কিন্তু ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করি, কিন্তু কাদের সই করানো হবে সেটা সম্পূর্ণ ম্যানেজমেন্টের দায়িত্ব। সেখানে আমার কোনো কিছু করার থাকে না। আমি দলের ফরমেশন ঠিক করি, কোন পরিকল্পনায় খেলা হবে সেটা সম্পূর্ণ আমার দায়িত্ব, কিন্তু কিভাবে দল গঠন হচ্ছে সেটা কিন্তু ম্যানেজমেন্ট সেটা দেখে। আমার কোচিং স্টাফ কী হবে সেটা সম্পূর্ণ আমি দেখি, প্রথম একাদশ ঠিক করি, কিন্তু এর বেশি কিন্তু আমাকে কোনো কিছু করতে দেওয়া হয় না, সেটা কিন্তু হোসে মলিনা জানিয়েছে। এবং হোসে মলিনার কথাগুলো থেকে বোঝাই যাচ্ছে যে দল গঠনের পুরো কাজ কিন্তু ম্যানেজমেন্ট, তারা তাদের পছন্দের মতন ইস্ট বেঙ্গলকে টেক্কা দেওয়ার জন্য বেশ কিছু প্লেয়ার সাইনিং করে তারা কিন্তু এই মুহূর্তে রীতিমতন ফেঁসে গেছে, সেটা বলাই যায়। তো এছাড়াও কিন্তু হোসে মলিনা বলেছে, মনে করে দেখুন যে গত মরশুমে আমরা শুরুতে ভীষণ নড়বড়ে ছিলাম, শেষের দিকে যত এসেছে আমরা শিল্ড কাপ সব কিছু সাফল্য এনেছি। সবাই কিন্তু মরশুমের শুরুতে যে ঘটনাগুলো ঘটেছিল অনেক রকম কথা বললেও আমরা দিনের শেষে চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং পরিস্থিতি পাল্টেছিলাম। তখন কিন্তু আর কেউ সেই শুরুর কথাগুলো মনে রাখেনি, সেই নিয়ে কথা বলেনি। কিন্তু এটা ঠিক, আমরা কিন্তু এই টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও এখনও আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে এবং আশা করি আমরা শক্তিশালীভাবে আবারও ফিরবো, এটা হোসে মলিনার কথা থেকে বোঝা যায়। তো হোসে মলিনা কিন্তু কখনোই রবসন রবিনোর মতন একজন প্লেয়ারকে চায় না, কারণ যেখানে অলরেডি জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, ডিমিট্রি পেট্রাটোস রয়েছে, সেখানে মাথাভারী দল করতে কে চায়, কোন দলের কোচ চায় বলো তো? শুধুমাত্র রবসন রবিনোকে মোহনবাগানের নেওয়ার এটাই কারণ যে ইস্ট বেঙ্গলকে আমরা এই প্লেয়ার নিতে দেব না, ইস্ট বেঙ্গলকে টেক্কা দেবো। অস্কার ব্রিজনের অত্যন্ত পছন্দের প্লেয়ার, অত্যন্ত প্রিয় ছাত্র কিন্তু রবসন রবিনো। তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট যখন থেকে কথাবার্তা বলতে শুরু করে, ওই যে মাঠের বাইরে ডার্বির লড়াই, সেটা মোহনবাগান জিততে চায় এবং ডেফিনেটলি মোহনবাগান প্রত্যেকটা মাঠের বাইরের ডার্বির লড়াই মোটামুটি জিতেছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু রবসনকেও পেয়েছে, সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল না পেলে অন্য জায়গায় ইস্ট বেঙ্গল অন্য অপশানকে নিয়ে এসেছে। তো রবসন যদি ইস্ট বেঙ্গলে চলে যায় সেটা একটা প্রেস্টিজ ফাইটে মোহনবাগান হেরে যাবে, সেই কারণেই রবসনকে সাইন করানো। মিডফিল্ডার নেই, মিডফিল্ডে অবশ্যই আমি বলবো আপুইয়া ঠিকঠাক রয়েছে, কিন্তু একজন হোল্ডিং মিডফিল্ডার বা একজন গেম মেকার, প্লে মেকার, যেটা কর্নারশিল টাইপের প্লেয়ারকে নিলে কিন্তু অনেক ভালো হতো সেটা মোহনবাগানের জন্য। বারবারই সেই নিয়ে কথা বললেও কিন্তু সে কথার কোনো কাজ হয়নি, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এছাড়া আরও একজন মোস্ট ট্যালেন্টেড প্লেয়ারকে মোহনবাগান কিন্তু পুরো নষ্ট করে দিচ্ছে, সেটা হচ্ছে টেকচাম অভিষেক সিং। অভিষেক কি আদেও এই দলের জন্য ফিট করে, যেখানে তোমার দুজন বিদেশি ডিফেন্ডার রয়েছে, মেহতাবের মতন প্লেয়ার রয়েছে, আশিস রায় রয়েছে, সুভাশিস বোস রয়েছে, সেখানে অভিষেককে নেওয়ার এটাই কারণ, প্রেস্টিজ ফাইট, জিততেই হবে, মাঠের বাইরে ডার্বি জিততে হবে, কারণ অনেক দূর কথাবার্তা এগিয়ে রেখেছিল ইস্ট বেঙ্গল, কিন্তু সেখান থেকেও ইস্ট বেঙ্গল ডিল ভেস্তে ফেলে। তো টেকচামের মতন প্লেয়ার যদি পাঞ্জাবেও থাকতো বা বাদবাকি অন্য কোনো দলে থাকতো, সেটা কিন্তু তার জন্য ভালো হতো, তার ফুটবল কেরিয়ারের জন্য ভালো হতো, কিন্তু না,
সে মোহনবাগানকে বেছে নিয়েছে, দেশের সেরা দলকে সে খেলতে চায়, ঠিক আছে সেরা দলে খেলুক, কোনো অসুবিধা নেই। তবু বলবো মেহতাব একটু মানিয়ে নিতে পেরেছে, অল্প বিস্তর সে গেম টাইম পেয়ে যাবে কারণ সে সাইড ব্যাক পজিশনে খেলতে পারে। কিন্তু মেহতাবকে বসিয়ে, আশিসকে বসিয়ে অভিষেককে নামানোটা চাপের ব্যাপার। আর অপরদিকে যেখানে শুভাশিস বোস ক্যাপ্টেন, যার ক্যাপ্টেনশিপে মোহনবাগান যথেষ্ট বেশি সাফল্য এনেছে, তো তাকেও বসিয়ে দিয়ে টেকচামকে খেলানোটা চাপের ব্যাপার, যে কোনো দলের কোচের কাছেই হবে। তো এরকম বেশ কিছু প্লেয়ার রয়েছে যারা কিন্তু মোহনবাগান দল থেকে যদি অন্য দলে নিজেদের ভাবতো তাহলে অনেক বেটার হতো, সেটা ইস্টবেঙ্গল নাই হোক, সেটা যদি অন্য কোনো ভারতবর্ষের ক্লাব হতো সেটা ভালোই হতো। যাই হোক, মলিনা কিন্তু এই বার্তাগুলো দিয়েছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে মলিনার কিন্তু চাকরি রীতিমতন টানাটানি শুরু হয়ে গেছে। তার চাকরি থাকা না থাকা নিয়ে রীতিমতন প্রশ্ন উঠবে। এর আগেও ইরান যাওয়া নিয়ে মলিনা সত্যি কথা বলে ফেলেছিল যে আমি যেতে চেয়েছিলাম, আমার যেতে কোনো রকম প্রবলেম নেই, প্লেয়াররা যেতে চায়নি, ম্যানেজমেন্ট তাদের ছাড়েনি, আমার কিছু এক্ষেত্রে করার নেই। তো এবার কিন্তু আসল কথাও বলে দিয়েছে, তার মানে মলিনার চাকরি মোটামুটি গেল বলাই যায়। যাই হোক, সেই দিকেও আমাদের নজর থাকবে, অফিসিয়াল কি আপডেট আছে সেই দিকেও আমাদের নজর থাকবে। তো এরপর কিন্তু অস্কার ব্রুজন দলকে গ্রুপ চ্যাম্পিয়ন করে কিন্তু অস্কার ব্রুজন বেশ কিছু বার্তা দিয়েছে। তো অস্কার যেটা জানিয়েছে, আমরা সবে সেমিফাইনালে উঠেছি, আমরা কিন্তু সুপার কাপ এখনও জিতে যাইনি, সুপার কাপ এবং আমাদের মধ্যে এখনও 2 ম্যাচের ব্যবধান রয়েছে, এর ফলে কিন্তু আমাদের একটু হলেও লো প্রোফাইল রাখা উচিত। মোহনবাগান সুপার কাপ থেকে ছিটকে গেছে বলে আমাদের কোনো লাফালাফি করার দরকার নেই, যতক্ষণ না আমরা কাপ জিতবো আমরা সবাই লো প্রোফাইল ছিলাম, আছি, থাকবো। আমরা ট্রফি জেতার জন্য সমস্তটা চেষ্টা করব এবং আশা করি আমরা দিনের শেষে যদি ভালো একটা ফলাফল করতে পারি তবেই কিন্তু এই আনন্দগুলোর কোনো মানে থাকবে, তার আগে আনন্দ করার কোনো প্রয়োজন নেই, সেটা কিন্তু অস্কার ব্রুজন জানিয়েছে। এছাড়া অস্কার যেটা জানিয়েছে, আমি তো বলেইছিলাম শুরুর মিনিট থেকেই আমরা আক্রমণ করব, আমরা সেটাই করেছি, আমরা ম্যাচ ড্র করার কখনো কথা ভাবিনি, আমরা কিন্তু আক্রমণ করে গেছি, কিন্তু অনেক গোলের সুযোগ তৈরি করে হয়েছে, কিন্তু সেই সুযোগগুলো থেকে আমাদের গোল করা উচিত ছিল, অল্প সময়ের জন্য গোল আমরা নষ্ট করেছি। আশা করছি পরের ম্যাচে এই ভুলগুলো হবে না। ম্যাচ ড্র হয়েছে, এটাই এখন চূড়ান্ত রেজাল্ট, এটা মেনে নিতে হবে। এখন সবাই হয়তো ভাবছে যে আমরা অনেক ভালো কিছু অ্যাচিভমেন্ট করে নিয়েছি, কিন্তু এখনও আমাদের ভালো কিছু করতে হবে। এবং অস্কার ব্রুজন ধন্যবাদ জানিয়েছেন কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট থেকে সবাইকে, যে সবাই কিন্তু একসাথে মিলে আমরা কাজ করতে পেরেছি এবং গ্রুপ চ্যাম্পিয়ন অবশ্যই একটা সাফল্য, কিন্তু এখনও আমাদের সাফল্য আসতে এখনও সময় লাগবে, সেই সাফল্যের জন্যই কিন্তু আমরা এখনও চেষ্টা করব। এছাড়া প্লেয়ারদের নিয়ে যেটা অস্কার জানিয়েছে, এভাবে কোনো একজন ফুটবলারকে আলাদা করা যায় না, প্রত্যেকটা পজিশনের ফুটবলাররাই নিজেদের কাজ ভালো করেছে, এমনকি 20 মিনিটের জন্য হলেও জাপানি স্ট্রাইকার হিরোসির পারফরমেন্সে আমি ভীষণ খুশি। ম্যাচের 15 মিনিটের মধ্যেই মোহনবাগান কিন্তু সেভাবে আমাদের উপর কোনো চাপ ফেলতে পারেনি, 15 মিনিট ছাড়া খেলাতে আমরাই বেশিক্ষণ নিয়ন্ত্রণ করেছি, কিন্তু গোল করার ব্যবধানে যে ম্যাচ জেতা যায় সেই গোল করতে আমরা হয়তো ব্যর্থ হয়েছি, কিন্তু এই গোলের জায়গাটা আমাদের ঠিকঠাক করতে হবে। সেমিফাইনালের আগে আমরা প্রস্তুতি পাবো, সেই প্রস্তুতিতে কিন্তু এই জায়গাটাকেও আমরা ঠিক করে নেব, সেটা কিন্তু অস্কার জানিয়েছে। তো অস্কারের কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে অস্কার কিন্তু কোনোভাবেই এখনও খুশি হতে পারছে না। বসুন্ধরা কিংসকে অনেক ট্রফি এনে দিয়েছে, ইস্টবেঙ্গলকে এখনও ট্রফি এনে দিতে পারেনি, তো যতক্ষণ না ট্রফি জেতা যাচ্ছে ততক্ষণ অস্কার কিন্তু খুশি হতে পারছে না। এবং এরকমটাও শোনা যাচ্ছে হোসে মলিনার পরিবর্তে কিন্তু সের্জিও লোবেরাকে কিন্তু পরবর্তী মোহনবাগানের কোচ হিসাবে দেখার সম্ভাবনা রয়েছে। লোবেরার চাকরি এমনিও নেই, লোবেরা এখন ফ্রি বসে রয়েছে, উড়িষ্যা তাকে ছেড়ে দিয়েছে বলাই যায়। তো দেখা যাক, লোবেরা এলে জমে যাবে পরের ডার্বি, তাহলে অস্কার ভার্সেস লোবেরা, ব্যাস একটা দারুণ ডার্বি হবে, সেটা বলাই যায়। এবার আমরা বেশ কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলবো। প্রথমেই আমাদের ভারতীয় প্লেয়ার, 24 বছর বয়সী লেফট ব্যাক পজিশনের প্লেয়ার জয় গুপ্তাকে নিয়ে কথা বলতে হয়। অনেকে সিজনের প্রথমে বলেছিলে জয় তো গোয়ার বেঞ্চ প্লেয়ার, তাকে নিয়ে কি হবে। আমি বলবো গোয়ার যে বেঞ্চ প্লেয়ার ছিল, গোয়াতে যে পারফরমেন্সটা জয় তুলে ধরেছিল, ইন্ডিয়ান ফুটবলে পরিচিতি পেয়েছিল, তার থেকে অনেক গুণ নিজের খেলার উন্নতি করেছে জয় গুপ্তা। তার ফিজিক্যাল এবিলিটি যেরকম, বলের ওপর নিয়ন্ত্রণ, বল ক্লিয়ার, মাথা ঠান্ডা করে আক্রমণ বিভাগেও গিয়ে সাহায্য করা, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু জয় গুপ্তা। জয়ের কিন্তু কালকে ম্যাচ শেষে জয়ের পকেটে অনেকগুলো কিছু পাওয়া যাবে। প্রথম পাওয়া যাবে মানভীর সিং, তাকে কিন্তু সুন্দরভাবে পকেটের মধ্যে রেখেছিল, একদম চাবি আটকে দিয়েছিল, চেন আটকে রেখেছিল জয় গুপ্তা, কোনোভাবেই তাকে নড়াচড়া করতে দেয়নি। পরবর্তী সময় কামিংস বলো, ডিমি বলো, ম্যাকলারেন বলো, যেই হোক না কেন সেই জায়গাতে জয় গুপ্তা নো ডাউট ভালো খেলেছে। তো জয়ের খেলায় তোমরা কতটা খুশি হয়েছো কমেন্টে জানিও। এছাড়া যেই প্লেয়ারের কথা না বললে চরম অপরাধ হবে, কালকে আমি সত্যি সেই প্লেয়ারের কথা খুব একটা হয়তো বলতে পারিনি, এই নিয়ে অনেকে বলে যাচ্ছিলে যে তুমি কেন এই
প্লেয়ারকে নিয়ে কথা বললে না। আমার অত্যন্ত পছন্দের এখন অন্যতম বিদেশি প্লেয়ার কেভিন সিবিলে, সেটা কালকেই তোমাদের জানিয়েছিলাম। কেভিন সিবিলের যে বলের ওপর নিয়ন্ত্রণ, শুধু বড় ম্যাচ নয়, ধারাবাহিকভাবে যে কটা সে ম্যাচ খেলেছে এবং সে গোলও করেছে, অ্যাসিস্টও করেছে। টোটাল এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ডুরান্ড কাপ এবং সুপার কাপ মিলে 7 ম্যাচে 1টা গোল 1টা অ্যাসিস্ট। এছাড়া আইএফএ শিল্ডের ম্যাচগুলোতেও কিন্তু কেভিন সিবিলের নো ডাউট দুর্দান্ত একটা ইস্টবেঙ্গলের জন্য সাইনিং হয়েছে বলতে হয়। কিন্তু আমার চিন্তার কারণ একটা জায়গাতেই, কেভিন সিবিলের সঙ্গে 1 বছরেরই চুক্তি করা হয়েছে। এই রকম একজন 27 বছর বয়সী প্লেয়ারের সঙ্গে অন্তত 3+2 বা 4+1 এই এত বড় একটা ডিল তাকে দেওয়া উচিত বলে আমার মনে হয়। কারণ সামনেই উইন্টার ট্রান্সফার উইন্ডো রয়েছে, যে কোনো দল কিন্তু তাকে অ্যাপ্রোচ করতেই পারে, তার দাম বাড়াতেই পারে। তো যেই টাকায় খেলছে তার থেকে কিছু টাকা যদি তাকে বাড়িয়ে দিয়ে যদি তাকে সাইন করিয়ে নেওয়া যায়, আমি তো বলবো একটা দুর্দান্ত সাইনিং হয়েছে। কালকে মোহনবাগানের ক্ষেত্রেও আমরা দেখলাম টম অলরেড, অ্যালবার্টো রড্রিগেজ, তারা যথেষ্ট ভালো নো ডাউট ডিফেন্ডার। তাদের যেরকম পারফরমেন্স, সেই পারফরমেন্সকেও হয়তো ছাপিয়ে গিয়েছিল কেভিন সিবিলে। অসাধারণ ডিফেন্ডিং এবং আনোয়ারের সঙ্গে জুটি আউটস্ট্যান্ডিং। এই রকম জুটিটা স্বপ্নের জুটি। এই জুটির দিকে যেন কারোর নজর না লাগে। ম্যানেজমেন্টের উচিত এক্ষুনি দীর্ঘমেয়াদী চুক্তি অন্তত কেভিন সিবিলের সঙ্গে করে নেওয়া উচিত। যদি হয় তো একটা বড় চুক্তি, যদি নাও হয় 2+1 ইয়ার 3 বছরের অন্তত চুক্তি দিক কেভিনকে। নো ডাউট একটা ভালো প্লেয়ার দীর্ঘদিন বাদে ইস্টবেঙ্গল পেয়েছে, এই প্লেয়ারকে মাথায় তুলে রাখা উচিত বলে আমার মনে হয়। তো ব্যাস, এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। অনেক এখনও আপডেট দেওয়া বাকি রয়েছে। আরও একটা ভিডিওতে হয়তো আজকে দুপুর বা বিকেলের মধ্যে এসে যাবে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।